তো নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি ভারতের দক্ষিণ বাহিনীর যে নদীগুলি আছে, তো সেই নদীগুলি সম্পর্কে আলোচনা করব। এটা হবে সেকেন্ড পার্ট। এর আগের পার্টে আমি কি আলোচনা করেছিলাম, দক্ষিণ ভারতে প্রবাহিত নদীগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য সমস্ত বিষয়। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কি আমি পশ্চিম বাহিনীর যে নদীগুলি আছে সেই নদীগুলিকে দুটি ভাগে ভাগ করেছি। কি একটা খাম্বাত উপসাগরে পতিত হওয়া নদী, আর একটা কি আরব সাগরে ডাইরেক্ট আরব সাগরে পতিত হওয়া নদী। তো খাম্বাত উপসাগরে পতিত হওয়া নদী কতগুলি আছে? চারটে গুরুত্বপূর্ণ নদী আছে: সবরমতী, মাহি, নর্মদা আর তাপ্তি। এই চারটে নদী কোথায় পতিত হয়? খাম্বাত উপসাগরে। আর ঠিক তারপরে যে নদীগুলি আছে সেগুলো কি ডাইরেক্ট আরব সাগরে পতিত হয়। যেমন এখানে ছোট ছোট দুটি নদী আছে গুজরাটে, শতরঞ্জ আর মদর। এদিকে আছে মান্ডবী, জোয়ারি, সরাবতী, গঙ্গা ভ্যালি, ভারতপুজ, পেরিয়ার, পাম্বা নদ। এমনিতে কিন্তু অনেক ছোট ছোট নদী আছে, কিন্তু এই নদীগুলো পড়লেই হয়ে যাবে। আর সবার উপর একটা নদী আছে, সেই নদীটি কি? এটা কিন্তু আরব সাগরেও পতিত হয়নি, খাম্বাত উপসাগরেও পতিত হয়নি। এটা কি ভারতের অন্তর্বাহিনী, একমাত্র অন্তর্বাহিনী নদী। কি নাম? লুনি। এই লুনি নদীটি সম্পর্কেও আমরা আলোচনা করব। তো মোট এখানে কতগুলো নদী সম্পর্কে আমাদের পড়তে হবে, যেগুলো পশ্চিম বাহিনী নদী? মোট 14টি নদী। আমরা যদি দেখি, মোট এই 14টি নদী সম্পর্কে পড়লেই ভারতের যে কোনো চাকরির পরীক্ষায় এই 14টি নদী থেকেই প্রশ্ন করে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা আলোচনা করব লুনি নদী সম্পর্কে, যা ভারতের একটি অন্তর্বাহিনী নদী। আর এই নদীর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো প্রায় পরীক্ষায় আসে। তো আমরা দেখব যে প্রথমে লুনি নদীর উৎপত্তি। রাজস্থানের কোন রাজ্য থেকে? রাজস্থান। রাজস্থানের কোন জেলা থেকে? আজমির জেলা। আজমির জেলা। রাজস্থানের আজমির জেলা থেকে এই নদীটি উৎপন্ন লাভ করেছে। রাজস্থানের যে পর্বত আছে, আরাবল্লী পর্বত, একটি ভারতের প্রাচীনতম পর্বত। এই আরাবল্লী পর্বতের অন্তর্গত আরাবল্লী পর্বত, এর অন্তর্গত একটা পাহাড় আছে নাগা পাহাড়। নাগা পাহাড়ে একটা হ্রদ আছে, পুষ্কর হ্রদ। পুষ্কর হ্রদ। প্রত্যেকটা পয়েন্ট তোমরা কি খাতায় নোট করবে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসে। আর এখন যা প্রশ্ন আসছে, মানে কোন প্রশ্ন যে কোন পরীক্ষায় আসবে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তার মধ্যে সব জানতে হবে। আর সব কি আমরা খাতায় নোট করে রাখবো, আর একবার দেখলেই হয়ে যাবে মোটামুটি। তো 3টে পয়েন্ট: আরাবল্লী পর্বত থেকে, নাগা পাহাড় থেকে, পুষ্কর হ্রদ থেকে এই নদীটি উৎপন্ন লাভ করেছে। উৎপন্ন লাভ করার পরে রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং এটা কিন্তু তখন মিষ্টি জলের হ্রদ থাকে। তারপরে রাজস্থানের মরু অঞ্চলের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, তখন কী হয়ে যায়? এর জল লবণাক্ত হয়ে যায়। লবণাক্ত হওয়ার পরে এই একটা লবণ হ্রদের উপর দিয়ে প্রবাহিত হয়, তার নাম কি? সম্বর হ্রদ। সম্বর হ্রদ। তাহলে আরেকটা পয়েন্ট আমাদের, সম্বর হ্রদের উপর দিয়ে কোন নদী গেছে? আমাদের লুনি নদী। সম্বর হ্রদের মধ্যে দিয়ে উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে তো আপাতত এই নদীটি কী হয়ে গেছে? লবণাক্ত হয়ে গেছে। তারপরে গুজরাটে প্রবেশ করে এবং শেষমেশ কচ্ছের রণে গিয়ে পতিত হয়ে যায়। তো ভারতের একমাত্র নদী আর পৃথিবীর একমাত্র নদী, যেই নদীর কিছুটা মিষ্টি জল, কিছুটা লবণাক্ত জল। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যে অনেক সময় প্রশ্ন আসে যে পৃথিবীর এমন একটি নদীর উদাহরণ দাও পৃথিবীর মধ্যে যেটা কিনা অর্ধেক লবণাক্ত অর্ধেক মিষ্টি। তো কোন নদী? লুনি, একমাত্র নদী। তো লুনি নদীর দৈর্ঘ্য কত? এটি মোট 495 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কোথায়? কচ্ছের রণে, গুজরাটের কচ্ছের রণে পতিত হয়ে যায়। লুনি নদী সম্পর্কিত আর দু একটা বিষয় যেগুলো মনে রাখতে হবে, যে লুনি নদী মরু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলেই এই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে কি জনবসতি গড়ে উঠেছে। তার জন্য এই স্থানীয়রা একে মরুভূমির আশা বলে ডাকে। মরুভূমির আশা। মরুভূমির আশা বলা হয় কোন নদীকে? লুনি নদীকে। হিন্দিতে বলে মরুভূমি কি আস, ঠিক আছে, বাংলায় মরুভূমির আশা। আর অন্য একটা কি নাম আছে? অন্য একটা নাম আছে লবণাবতী। লবণাবতী। তো মরুভূমির আশাও বলা হয়, লবণাবতী বলা হয়। আর এই নদী থেকে আর যে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখতে হবে, কি এই নদীর উপরে 3টি ড্যাম আছে। কি কি? যশবন্ত সাগর ড্যাম। 2 নম্বর কি? শিপু ড্যাম। 3 নম্বর দান্তেওয়াড়া ড্যাম।
এই 3টি ড্যাম এই নদীর উপরে অবস্থিত। তো প্রত্যেকটা ড্যামই আমাদের মনে রাখতে হবে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আসে যশোবন্ত সাগর ড্যাম, তারপরে এটাও ইম্পর্টেন্ট দান্তেওয়াড়া ড্যাম, কিন্তু এই ড্যামটা বেশি পরীক্ষায় আসে না। তো এই 3টি ড্যাম আর এইটুকু মনে রাখলে হবে। এরপরে আমরা কোন নদী সম্পর্কে আলোচনা করব, পরপর 4টি নদী, যে 4টি নদী কি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। লুনি নদী থেকে আমাদের আর যে একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে আমাদের যখন উৎপত্তি হয় নদীটি, তখন কিন্তু মূল লুনি নাম থাকে না। উৎপত্তি হয় দুটো নদীর মিলনের ফলে, ছোট ছোট দুটি নদী, একটা হচ্ছে সাগরমতী আর সরস্বতী। এই সরস্বতী কিন্তু সেই সরস্বতী নদী নয় যেটা কিনা আমাদের সপ্ত সিন্ধুর অন্তর্গত। এটা ছোট্ট একটা নদী, আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন লাভ করে। এই দুটো নদী মিলিত হয় কোথায়? রাজস্থানের গোবিন্দগড় নামক একটা জায়গায়। তারপরে এটা কি নামে প্রবাহিত হয়? লুনি নামে। তো লুনি নদী সম্পর্কে এটুকু পড়লে হবে। এবার আমরা কি দেখব? আমাদের পরবর্তী নদী সবরমতী সম্পর্কে আমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে যে এই নদীর দৈর্ঘ্য কত আর এই নদীর উৎসস্থান। তো 1 নম্বর, এই নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 371 কিলোমিটার। 2 নম্বর কি? উৎস। এই নদীটি রাজস্থানের উদয়পুর জেলার উদয়পুর জেলা, আর কি একটা হ্রদ আছে ধেবর হ্রদ, আরাবল্লী পর্বতের অন্তর্গত। এই উদয়পুর জেলাতেও আরাবল্লী পর্বত আছে, সেই পর্বতে অন্তর্গত কি ধেবর হ্রদ। এই ধেবর হ্রদ থেকে আমাদের সবরমতী নদীটি উৎপন্ন লাভ করে। এই নদী উৎপন্ন লাভ করে কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গুজরাটে প্রবেশ করে, গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের খাম্বাত উপসাগরে পতিত হয়। এই নদীর পার্শ্ববর্তী দুটি খুব গুরুত্বপূর্ণ শহর আছে, কি আমেদাবাদ ও গান্ধীনগর। তো কতগুলো পয়েন্ট পেলাম, যে ধেবর হ্রদ থেকে উৎপন্ন লাভ করেছে উদয়পুর জেলা থেকে, আর আমেদাবাদ শহর আর গান্ধীনগর, এই দুটো শহরের পাশ দিয়ে, এই দুটো শহর কি এই নদীর তীরে অবস্থিত, এই নদীর তীরে গড়ে উঠেছে। আর কি মনে রাখতে হবে? এই নদীর একটা অন্য নাম আছে, 3 নম্বর পয়েন্ট, কি ওকাল নদী। এই নদীকে ওকাল নদী নামেও ডাকা হয়। তো ওকাল নদী নামেও ডাকা হয়। 4 নম্বর পয়েন্ট আর একটা কি মনে রাখতে হবে, যে এই নদীর উপর একটা ড্যাম আছে, কি নাম? ধারই। এই নদীটি যখন গুজরাটে প্রবেশ করে, তখন উত্তর গুজরাটে এই ড্যামটি তৈরি করা হয়েছে, যার নাম কি ধারই ড্যাম। তো এই গেল সবরমতী নদী সম্পর্কে। কিন্তু সবরমতী নদী সম্পর্কে পড়তে যে আমরা ধেবর হ্রদ পড়লাম না, এই ধেবর হ্রদ থেকে অনেক সময় প্রশ্ন আসে। এটি হলো পৃথিবীর মধ্যে প্রাচীনতম মনুষ্য নির্মিত মিষ্টি জলের সবচেয়ে বড় হ্রদ। পৃথিবীর মধ্যে দ্বিতীয়, কিন্তু ভারতের মধ্যে সবথেকে বড়, কি ধেবর হ্রদ, এমনকি সবথেকে বড় প্রাচীন। এই প্রশ্নটা কিছুদিন আগে একটা পরীক্ষা এসেছিল, সম্ভবত আবগারি মেন্সে। তো এই ধেবর হ্রদ থেকে যে পৃথিবীর মধ্যে ভারতের মধ্যে সবচেয়ে বড় কৃত্রিম স্বাদু জলের হ্রদ কি? ধেবর হ্রদ। তো সবরমতী থেকে এটুকু পড়লে হবে। এরপরে আমরা কোন নদী সম্পর্কে পড়বো? মাহি নদী সম্পর্কে, যে প্রথম খাম্বাত উপসাগরে পতিত প্রথম নদী সবরমতী, তারপরে কি মাহি নদী। তো মাহি নদী সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো মাহি নদী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে এই নদী সম্পর্কে যে তথ্যগুলো, সেটা কি এর দৈর্ঘ্য কত? 583 কিলোমিটার। এর পরের পয়েন্ট কি? বেশি জিনিস মনে রাখতে হবে না, যে মাহি নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? মধ্যপ্রদেশের অন্তর্গত বিন্দু পর্বত, কি 2 নম্বর বিন্দু পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে। এর দৈর্ঘ্য কত? 583। উৎপত্তি স্থল বিন্দু পর্বত, যা কিনা মধ্যপ্রদেশের অন্তর্গত। বিন্দু পর্বত থেকে উৎপন্ন লাভ করে যখন পশ্চিম দিকে প্রবাহিত হয়, তারপর কি কিছুটা উত্তর দিকে উত্থিত হয়ে রাজস্থানে প্রবেশ করে আবার দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তারপরে গুজরাটে প্রবেশ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়ে যায়। তো যখন এই নদী থেকে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মনে রাখতে হবে, যখন রাজস্থানে প্রবেশ করে তখন
এই নদীটি একবার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করে, যে আমরা দেখতে পাচ্ছি যে কর্কট ক্রান্তি রেখাটা, এই কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করে রাজস্থানে প্রবেশ করে, আবার দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যখন কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করে আবার কোথায় গুজরাটে প্রবেশ করে। তো প্রশ্ন আসে কোন নদী রাজস্থানের মধ্যে পরপর দুইবার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করে? তো মাহি নদী। মাহি নদী সম্পর্কে এই প্রশ্নটা অনেকবার আসে আর এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি আমাদের এই খাম্বাত উপসাগরে পতিত হয়ে যায়। তো মাহি নদী সম্পর্কে আমাদের আর তারপরে 3 নম্বর পয়েন্ট গেল কি, কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করে কোন নদী? মাহি নদী। 4 নম্বর পয়েন্ট কি আমরা জানবো যে এই নদীতে একটা কি ড্যাম আছে। কি ড্যাম? বানেশ্বর ড্যাম। বানেশ্বর ড্যাম কোন রাজ্যে? রাজস্থানে। রাজস্থানে একটা ড্যাম তৈরি করা হয়েছে এই নদীর উপরে, যার নাম বানেশ্বর ড্যাম। তারপর আমরা কি দেখব? 5 নম্বর পয়েন্ট, এই নদীটির গুরুত্ব রাজস্থানে এত বেশি যে একে বলা হয়, কি বলা হয়, এই দক্ষিণ ভারতে প্রবাহিত স্বর্ণরেখা, দক্ষিণের স্বর্ণরেখা, স্বর্ণরেখা নামেও একে ডাকা হয়। আরেকটা কি নামে ডাকা হয়? আদিবাসীদের গঙ্গা। আদিবাসীদের গঙ্গা। তো কোন নদীকে আদিবাসীদের গঙ্গা বলা হয়? আমাদের মাহি নদীকে। মাহি নদীকে কি বলা হয়? আদিবাসীদের গঙ্গা বলা হয়। এরপরে আমরা দক্ষিণ ভারতের মানে একটি খুব গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে আলোচনা করব, মানে পশ্চিম বাহিনী নদী। সেটা কি? নর্মদা। নর্মদা নদী। নর্মদা নদী সম্পর্কে আমাদের কি কি বিষয় জানতে হবে? যে নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1312 কিলোমিটার। যদি বলে যে আরব সাগরে পতিত হওয়া দীর্ঘতম নদীর নাম কি? নর্মদা নদী। যদি বলে দক্ষিণ ভারতে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কি, তখন আমাদের কিন্তু গোদাবরী বলতে হবে। আরব সাগরে পতিত হওয়া দীর্ঘতম নদী, কিন্তু পুরো সম্পূর্ণ দক্ষিণ ভারতে প্রবাহিত হওয়া নদীগুলির মধ্যে আমাদের নর্মদা নদী কত? তৃতীয়। তাহলে প্রথমে কে আছে? গোদাবরী, দ্বিতীয়তে কৃষ্ণা, তৃতীয়তে কে? নর্মদা। সম্পূর্ণভাবে আমরা এটা বোঝার চেষ্টা করব যে আরব সাগরে পতিত হওয়া নদীগুলির মধ্যে নর্মদার স্থান কত? প্রথম। কিন্তু দক্ষিণ ভারত হিসাবে যদি আমরা ধরি তাহলে তৃতীয়। দক্ষিণ ভারত হিসাবে প্রথমকে গোদাবরী, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণা। তারপরে আমরা 3 নম্বর পয়েন্ট কি দেখব? নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? আমাদের যে সাতপুরা পর্বত আছে, সাতপুরা পর্বতমালা, সেই পর্বতমালার অন্তর্গত মহাকাল পর্বত। কি? মহাকাল পর্বতের একটা শৃঙ্গ আছে, কি? অমরকণ্টক শৃঙ্গ। তো সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতের অন্তর্গত মহাকাল পর্বত থেকে, মহাকাল পর্বতের অমরকণ্টক পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে সাতপুরা পর্বতের উত্তর দিক দিয়ে, সাতপুরা পর্বতের সমান্তরালে প্রবাহিত হয়ে কোন রাজ্যে প্রবেশ করেছে? মহারাষ্ট্রে প্রবেশ করে আবার তারপরে মহারাষ্ট্রের উপর দিয়ে কিছুটা প্রবেশ করার পরে গুজরাট রাজ্যে প্রবেশ করে খাম্বাত উপসাগরে পতিত হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হবে? যে কোন পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে? সাতপুরা পর্বতের কোথা থেকে? মহাকাল পর্বত থেকে। কোন রাজ্য থেকে? মধ্যপ্রদেশ থেকে। মহাকাল পর্বতের কোন পর্বতশৃঙ্গ থেকে? অমরকণ্টক পর্বতশৃঙ্গ থেকে। যদি বলে সাতপুরা পর্বতের উত্তরের সমান্তরালে কোন নদী প্রবাহিত হয়েছে? আমাদের নর্মদা নদী। তো এই কটা পয়েন্ট মনে রাখলে হবে। এবার আমরা এছাড়া যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি মনে করব যে সেগুলো কি কি। এই নদীতে 4টে বাঁধ তৈরি করা হয়েছে। কি? 5 নম্বর পয়েন্ট, এই নদীতে 4টে বাঁধ আছে। কি কি বাঁধ? সর্দার সরোবর বাঁধ, ওমকারেশ্বর বাঁধ, তারপরে কি? মহেশ্বর বাঁধ, আর একটা কি? ইন্দিরা সাগর। তো এই মোট 4টে বাঁধ আমাদের নর্মদা নদীর উপরে তৈরি করা হয়েছে। আমরা দেখব যে এই 4টে বাঁধ কোন কোন রাজ্যে অবস্থিত। এই যে আমরা যে পরে সর্দার সরোবর বাঁধে যে 3টে বাঁধ আছে প্রত্যেকটাই মধ্যপ্রদেশে অবস্থিত। আর সর্দার সরোবর বাঁধটা কোথায়? গুজরাটে। আমরা জানি এটা কিছুদিন আগে মানে সম্পূর্ণভাবে এই
সম্পূর্ণরূপে এই বাঁধটি কাজ শেষ হয়েছে। তো সর্দার সরোবর কোথায়? গুজরাটে। ঠিক আছে। আর একটা পয়েন্ট এবার আমাদের মনে রাখতে হবে যে নর্মদা নদীর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি? মধ্যপ্রদেশের একটা শহর আছে কি? জব্বলপুর। জব্বলপুর। জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমাদের নর্মদা নদীর তীরে। এর আগে একটা পয়েন্ট বাদ গেছে যে মাহি নদীর তীরে গুরুত্বপূর্ণ শহরের নাম কি? ভদোদরা। কি? গুজরাটের ভদোদরা। ভারোদরা বা ভদোদরা শহরটি আমাদের মাহি নদীর তীরে অবস্থিত। নর্মদা নদীর তীরে কোন শহর অবস্থিত? জব্বলপুর। তো নর্মদা নদী সম্পর্কে এটুকু পড়লেই হবে, আর বেশি কিছু হয়তো নেই। ঠিক আছে। এরপরে আমরা যে নদীটি সম্পর্কে আলোচনা করব সেটা কি? তাপ্তি নদী সম্পর্কে। নর্মদা নদী সম্পর্কে আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে নর্মদা নদীর একটি অন্য নাম আছে। কি নাম? অন্য নাম রেপা। রেপা নদী নামেও একে ডাকা হয়। আর নর্মদা নদীর পাশে একটা আমাদের ন্যাশনাল পার্ক আছে। সেই পার্কটির নাম কি? কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক। এই কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। আর এই ন্যাশনাল পার্কে একটা ইংরেজ একটা এই ন্যাশনাল পার্কের উপর ভিত্তি করে একটি বই লেখে। সেই বইটির নাম কি? দ্য জঙ্গল বুক। তো সেই লেখকটির নাম কি? তোমাদের কাছে প্রশ্ন, কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমরা তাপ্তি নদী সম্পর্কে জানব। তাপ্তি নদী সম্পর্কে আমরা কি পড়ব? এর দৈর্ঘ্য কত কিলোমিটার? 724 কিলোমিটার। 724 কিলোমিটার। আরব সাগরে পতিত হওয়া দ্বিতীয় বৃহত্তম নদী। প্রথম কি? নর্মদা, তারপরে তাপ্তি। 2 নম্বর পয়েন্ট কি পড়ব? যে এটা কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? এটি উৎপন্ন লাভ করেছে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের অন্তর্গত মহাকাল পর্বত থেকে। কোথায়? সাতপুরা পর্বতের অন্তর্গত। সাতপুরা পর্বতের অন্তর্গত মহাকাল পর্বত থেকে আমাদের তাপি বা তাপ্তি নদীটি উৎপন্ন লাভ করেছে। মহাকাল পর্বতে একটা পর্বতশৃঙ্গ আছে, মুলতাই। কি? মুলতাই। এই মুলতাই পাহাড় থেকে আমাদের তাপি নদীটি আমাদের উৎপন্ন লাভ করেছে। মহাকাল পর্বত নাম মহাদেব। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতমালার অন্তর্গত কি? মুলতাই পাহাড় থেকে। মহাদেব পর্বতের অন্তর্গত মুলতাই পাহাড় থেকে আমাদের তাপি নদীটি উৎপত্তি লাভ করেছে। এই মুলতাই পাহাড়টি মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত? বৈতুল নামক যে একটা জেলা আছে মধ্যপ্রদেশে, সেই বৈতুল জেলা থেকে, বৈতুল জেলায় অবস্থিত মুলতাই পাহাড়। আর এই মুলতাই পাহাড়টা সাতপুরা পর্বতের অন্তর্গত। তো সেখান থেকে উৎপন্ন লাভ করে আমাদের যে সাতপুরা পর্বত আছে তার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়েছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রথমে মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন লাভ করে মহারাষ্ট্রে প্রবেশ করেছে। তারপর সাতপুরা পর্বতের সমান্তরালে সাতপুরা পর্বতের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটে প্রবেশ করেছে। গুজরাটে প্রবেশ করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। আর এই নদীটি গুরুত্বপূর্ণ নদী, যেটা কি খাম্বাত উপসাগরে পতিত হওয়া শেষ নদী। তাহলে আমরা যে 4টি নদী কি দেখেছিলাম? যে সবরমতী, মাহি, নর্মদা আর এদিকে কি? তাপ্তি। এই মোট 4টি নদী, আর এটা হলো শেষ নদী। তো এই নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তো এখান থেকে আমরা কোন কোন পয়েন্ট জানতে পারলাম? যে তাপি নদী কোন রাজ্য থেকে উৎপন্ন লাভ করেছে? মধ্যপ্রদেশ থেকে। এর দৈর্ঘ্য কত? 724 কিলোমিটার। কোন পর্বতের অন্তর্গত? সাতপুরা। আর কোন পাহাড়ের অন্তর্গত? মুলতাই। মধ্যপ্রদেশের কোন জেলা থেকে উৎপন্ন লাভ করেছে? বৈতুল জেলা। আর একটা প্রশ্ন আসে যে সাতপুরা পর্বতের দক্ষিণ দিক দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তাপি। সাতপুরা পর্বতের উত্তর দিক দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? আমাদের নর্মদা। সাতপুরা পর্বতকে এই দুটো নদী একদম দুই দিক দিয়ে ব্লক করে রেখেছে, তাই সাতপুরা পর্বতকে ব্লক মাউন্টেন হিলও বলা হয়। কি? ব্লক মাউন্টেন বা ব্লক পর্বতও বলা হয়। যে ভারতের দেখা গেল অনেক সময় প্রশ্ন আসে নিম্নোক্ত কোন পর্বতটি হচ্ছে ব্লক মাউন্টেন? তো কি? সাতপুরা। কেননা দুটো নদী দুই দিক থেকে, উত্তর দিক ও দক্ষিণ দিক থেকে একদম ঘিরে রেখেছে, সেজন্য সাতপুরাকে ব্লক মাউন্টেন বলা হয়।
তারপরে সাতপুরা তাপি নদীটি যখন গুজরাটে প্রবেশ করে তখন এর পাশে একটি গুরুত্বপূর্ণ শহর স্থাপন করা হয়েছে। সেই শহরটির নাম কি? সুরাট। কি? গুজরাটের একটি গুরুত্বপূর্ণ শহর সুরাট। তো সুরাট শহরটি কোন নদীর তীরে? তাপ্তি। এই নদী থেকে আর কি কি জানতে হবে, যে এই নদীতে এই দুটো প্রজেক্ট আছে। এটা কি? একটা হলো ড্যাম আর একটা হলো অ্যাটমিক পাওয়ার বা পারমাণবিক বিদ্যুতিক কেন্দ্র। একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে 4 নম্বর পয়েন্ট। জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? উকাই। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। আর কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাও কোথায়? এটাও গুজরাটে। তো এই সব পয়েন্ট। আর একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে এই নদীকে আদিগঙ্গাও বলা হয়। কি? আদিগঙ্গা নামেও একে ডাকা হয়। আর একটা নাম আছে, পৌরাণিক নাম সূর্যপুত্রী। তো তাপ্তি নদী থেকে এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। তো এই গেল খাম্বাত উপসাগরে পতিত হওয়া সমস্ত নদী, আর তার সঙ্গে আমাদের লুনি নদী। এরপরে আমরা যে নদীগুলি সম্পর্কে আলোচনা করব সেগুলো সরাসরি ডাইরেক্ট আরব মহাসাগরে পড়েছে। তো আমরা সবাই জানি যে ভারতের দক্ষিণ দিকে যে ভারত মহাসাগর, তার দুটি দিক আছে, দুটি ভাগ আছে। একটা হলো আরব মহাসাগর আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা আরব মহাসাগরের অন্তর্গত খাম্বাত উপসাগর। এই উপসাগরে পতিত হওয়া 4টি গুরুত্বপূর্ণ নদী, আর এদিকে লুনি নদী। এই 5টি নদী সম্পর্কে এই ভিডিওতে আলোচনা হলো। পরের ভিডিওতে নিচে সবগুলো নদী সম্পর্কে আলোচনা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।